নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে আমার সম্পাদক শিকার। আজ গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর গল্প আমার সম্পাদক শিকার। হাম কিংবা টাইফয়েড, সর্পাঘাত কিংবা মোটর চাপা, জলে ডোবা কিংবা গাছ থেকে পড়ে যাওয়া, এক্সামিনে ফেল করা কিংবা কাঁকড়া বিছে কামড়ানো, জন্মাবার পর এর কোনোটা না কোনোটা কারুর না কারুর বরাতে কখনো না কখনো একবার ঘটেই থাকে। অবশ্য যে মোটর চাপা পড়ে তার সর্পাঘাত হওয়া খুব শক্ত ব্যাপার, সেরকম আশঙ্কা প্রায় নেই বললেই হয়। এবং যার সর্পাঘাত হয় তাকে আর গাছ থেকে পড়তে হয় না। যে ব্যক্তি জলে ডুবে যায় মোটর চাপা পড়ার সুযোগ তার যৎসামান্যই, এবং উঁচু দেখে গাছ থেকে ভালো করে পড়তে পারলে তার আর জলে ডোবার ভয় থাকে না। তবে হ্যাঁ, কাঁকড়া বিছে কামড়াবার পরেও এক্সামিনে ফেল করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রে হামের ধাক্কা সামলাবার পরেও টাইফয়েড হতে দেখা গেছে, হামেশাই দেখা যায়। কিন্তু আগেই বলেছি, এসব কারুর না কারুর অদৃষ্টে ঘটে কখনো বা কদাচ। কিন্তু একটা দুর্ঘটনা প্রায় সবারই জীবনে একটা নির্দিষ্ট সময়ে অনিবার্য রূপে প্রকট হয়, তার ব্যতিক্রম বড় একটা দেখা যায় না। আমি গোঁফ ওঠার কথা বলছি নে, তার চেয়ে শক্ত ব্যারাম। গোঁফ ওঠার সঙ্গে সঙ্গে লেখক হবার প্রেরণা মানুষকে পেয়ে বসে। আমারও তাই হয়েছিল। প্রথম গল্প লেখা সূত্রপাতেই আমার ধারণা হয়ে গেল আমি দোলগোবিন্দ বাবুর মতো লিখতে পেরেছি। দোলগোবিন্দকে আমি রবীন্দ্রনাথের সমকক্ষ বলে মনে করতাম, কেননা একই কাগজে দুজনের নাম একই টাইপে ছাপার অক্ষরে দেখেছিলাম আমি। এমনকি অনেক সময় দোলগোবিন্দকে রবীন্দ্রনাথের চেয়ে বড় লেখক বলে বিবেচনা হয়েছে। তার লেখা কেমন জলের মতো বোঝা যায়, অথচ বোঝার মতন মাথায় চাপে না। কেন যে তিনি নোবেল প্রাইজের জন্য চেষ্টা করেন না, সেই গোঁফ ওঠার প্রাক্কালে আমি অনেকবার আন্দোলন করেছি, অবশ্যই মনে মনে। এখন বুঝতে পারছি পন্ডিচেরি কিংবা পাশাপাশি রাঁচিতে তাকে পরামর্শ দেবার কেউ ছিল না বলেই। আরও দুঃখের বিষয়, রবীন্দ্রনাথের লেখা এখনো চোখে পড়ে থাকে, কিন্তু কোনো কাগজপত্রেই দোলগোবিন্দ বাবুর আর দেখা পাই না। যাই হোক, গল্পটা লিখেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাসিক পত্রে দোলগোবিন্দ বা রবীন্দ্রনাথের রচনার ঠিক পাশেই সেটাকে প্রকাশ করার জন্য পাঠিয়ে দিলাম। নিশ্চিন্তে বসে আছি যে নিশ্চয়ই ছাপা হবে, এবং ছাপার অক্ষরে লেখাটা দেখলে কেবল আমি কেন, রবীন্দ্রনাথ এমনকি স্বয়ং দোলগোবিন্দ পর্যন্ত পুলকিত হয়ে উঠবেন। ও হরি, পরপর 3 মাস হবার পর একদিন দেখি বুকপোস্টে ছদ্মবেশে লেখাটা আমার কাছেই আবার ফিরে এসেছে। ভারী মর্মাহত হলাম বলাই বাহুল্য। শোচনীয়তা আরো বেশি এই জন্যে যে 3 মাসে 3খানা কাগজ কিনেছিলাম, খতিয়ে দেখলাম সেই 1.5 টাকাই বেটাদের লাভ। তারপর একে একে আর যে কটা নামজাদা মাসিক ছিল সবাইকে যাচাই করা গেল, কিন্তু ফল একই। 8 আনা পেটমোটাদের ছেড়ে 6 আনা কাগজদের ধরলাম। অবশেষে 4 আনা দামের নব্যপন্থীদেরও বাজিয়ে দেখা গেল, না, সব শেয়ালের একই রা। হ্যাঁ, গল্পটা ভালোই, তবে ছাপতে তারা অক্ষম। এত অক্ষমতা যে কেন তা তো আমি বুঝতে পারিনি, যখন এত লেখাই অনায়াসে ছাপতে পারছো তোমরা। মাসিক থেকে পাক্ষিক, পাক্ষিক থেকে সাপ্তাহিকে নামলাম। অগত্যা লেখাটার দারুণ অমর্যাদা ঘটেছে জেনেও দৈনিক সংবাদপত্রেই প্রকাশের জন্য পাঠালাম, কিন্তু সেখান থেকেও ফেরত এলো দৈনিকে নাকি অত বড় সংবাদ ধরার জায়গা নেই। আশ্চর্য, এত আজে বাজে বিজ্ঞাপন যা কেউ পড়ে না তার জন্য জায়গা আছে, আর আমার বেলাতেই যত স্থানাভাব। বিজ্ঞাপন বাদ দিয়ে ছাপলেই তো হয়, কিন্তু অদ্ভুত এদের একগুঁয়েমি। সব সংবাদপত্র থেকে বারংবার সেই একই দুঃসংবাদ পাওয়া গেল। তখন বিরক্ত হয়ে শহর ছেড়ে মফস্বলের দিকে লক্ষ্য দিতে হলো, অর্থাৎ লেখাটা দিকবিদিকে পাঠাতে শুরু করলাম। মেদিনীপুর, মন্থন, চুচুড়া, চন্দ্রিকা, বাঁকুড়া, হরকরা, ফরিদপুর, সমাচার, গৌহাটি, গবাক্ষ, মালদহের গৌড় বান্ধব, কারোকেই বাদ রাখলাম না। কিন্তু শহরের পেটমোটাদের কাছ থেকে যে দুর্ব্যবহার পাওয়া গেছে, পাড়া গিয়ে ছিটে ফোটাদের কাছে তার রকম ফের হলো না। আমার বিরুদ্ধে দেশব্যাপী একটা দারুণ ষড়যন্ত্র আমার সন্দেহ হতে লাগলো।
এইভাবে সেই প্রথম লেখার ওপরে ট্রাই অ্যান্ড ট্রাই এগেন পলিসির কার্যকারিতা পরীক্ষা করতেই বাংলা মুলুকের তাবৎ কাগজ আর ৩.৫ বছর গড়িয়ে গেল। বাকি রইল কেবল একখানি কাগজ, কৃষি সম্বন্ধীয় সাপ্তাহিক। চাষাড়ে কাগজ বলেই কি ওর দিকে এতাবৎ আমি মনোযোগ দিইনি? আর তারা কি আমার এই সাহিত্য রচনার মূল্য বুঝবে? ফেরত তো দেবেই, হয়তো সঙ্গে সঙ্গে বলে পাঠাবে, মশাই আপনার আষাঢ়ে গল্প আমাদের কাগজে অচল, তার চেয়ে ফুলকপির চাষ সম্বন্ধে যদি আপনার কোনো বক্তব্য থাকে তা লিখে পাঠালে বরং আমরা বেচে দেখতে পারি। এই ভয়েই এতদিন ওধারে তাকাইনি, কিন্তু এখন আর আমার ভয় কি? ডুবন্ত লোক কি কুটো ধরতে ভয় করে? কিন্তু না, ওদের কাছে আর ডাকে পাঠানো নয়, অনেক ডাক খরচা গেছে একদিন। এবার লেখাটা সমবিবেহারে নিজেই নিয়ে যাব। দেখুন, আপনি আপনি সম্পাদক না? হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটা একটা লেখা এনেছিলাম। আমি উক্ত সম্পাদকের সামনে হাজির হয়ে হাঁক পাড়লাম। কই দেখি। গম্ভীর ভদ্রলোক চশমার ফাঁকে কটাক্ষ করলেন। একটা গল্প, একেবারে নতুন ধরনের, আপনি পড়লেই বুঝতে পারবেন। লেখাটা বাড়িয়ে দিলাম, আনকোরা প্লটে আনকোরা স্টাইলে একেবারে। ভদ্রলোক গল্পে মনোযোগ দিয়েছেন দেখে আমি বাক্যযোগ স্থগিত করলাম। একটু পড়তেই সম্পাদকের কপাল কুঞ্চিত হলো, তারপর ঠোঁট বেঁকে গেল, নাক সিটকলো, দাড়িতে হাত পড়লো। যতই তিনি এগুতে লাগলেন ততই তার চোখ মুখের চেহারা বদলাতে লাগলো। অবশেষে পড়া শেষ করে যখন তিনি আমার দিকে তাকালেন তখন মনে হলো তিনি যেন হতভম্ব হয়ে গেলেন। ওতেই হবে, কিরকম লেখা একখান। পড়ে দেখলাম, নিতান্ত মন্দ হয়নি, তবে এটা যে একটা গল্প তা জানা গেল আপনি ওই গল্পের নামের পাশে ব্র্যাকেটের মধ্যে কথাটা লিখে দিয়েছেন বলে, নতুবা বোঝার আর কোনো উপায় ছিল না। তা বটে, আপনারা সম্পাদকরা যদি ছাপেন তবেই নতুন লেখক আমরা উৎসাহ পাই। হ্যাঁ, এই গল্পটা আপনার ভালো লেগেছে তাহলে? হ্যাঁ লেগেছে একরকম। তা এটা কি? হ্যাঁ হ্যাঁ, অনায়াসে, আপনার কাগজের জন্যই তো এনেছি। আমার কাগজের জন্য? ভদ্রলোক বসেই ছিলেন, কিন্তু মনে হলো যেন আরো একটু বসে গেলেন। তা আপনি কি এর আগে আর কখনো লিখেছেন? ঈষৎ গর্বের সঙ্গেই আমি জবাব দিলাম, না না না, এটাই আমার প্রথম চেষ্টা। প্রথম চেষ্টা বটে। আপনার ঘড়িতে কটা এখন? ঘড়িটা পকেট থেকে বার করে অপ্রস্তুত হলাম। মনে পড়লো কদিন থেকেই এটা বন্ধ যাচ্ছে, অথচ ঘড়ির দোকানে দেওয়ার অবকাশ ঘটেনি। সত্য বলতে কি, সম্পাদকের কাছে ঘড়ি না হোক, অন্তত ঘড়ির চিহ্নমাত্র না নিয়ে যাওয়াটা বেস্টাইলি হয়ে যাবে ভেবেই আজ পর্যন্ত ওটা সারাতে দিইনি। এখান থেকে বেরিয়েই বরাবর ঘড়ির দোকানে যাব, এই মতলব ছিল। ঘড়িটাকে ঝাঁকুনি দিয়ে বললাম, না, বন্ধ হয়ে গেছে দেখছি, কদিন থেকেই মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তাই নাকি? কই দেখি তো একবার। তিনি হাত বাড়ালেন। হ্যাঁ, ঘড়ি মেরামতো জানেন নাকি আপনি? আমি সম্ভ্রম ভরে উচ্চারণ করলাম। জানি বলেই তো মনে হয়, কই দেখি চালানো যায় কিনা। আমি আগ্রহ ভরে ঘড়িটা ওর হাতে দিলাম। যদি নিখরচায় লেখা আর ঘড়ি একসঙ্গে চালিয়ে নেওয়া যায়, মন্দ কি? ভদ্রলোক পকেট থেকে পেন্সিল কাটা ছুরি বার করলেন। তার একটা চাড় দিতেই পেছনের ডালার সবটা শটাং উঠে এলো। আমি চমকে উঠতেই তিনি সান্ত্বনা দিলেন। ভয় কি, জুড়ে দেব আবার? সেই ভোঁতা ছুরি এবং সময় সময় একটা চোথা কলমের সাহায্যে তিনি একটার পর একটা ঘড়ির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে ফেলতে লাগলেন। মিনিট এবং সেকেন্ডের কাঁটাটাও বাদ গেল না। খুঁটি নাটি যন্ত্রপাতি টেবিলের উপর স্তূপাকার হলো। সূক্ষ্ম তারের ঘোরানো ঘোরানো কি একটা জালের মতো, বোধহয় হেয়ার স্প্রিংই হবে, দু হাতে ধরে সেটাকে লম্বা করার চেষ্টা করলেন। দেখতে দেখতে সেটা দুখান হয়ে গেল। মৃদু হাস্য করে আমার দিকে তাকালেন, তার মানে ভয় কি, আবার জুড়ে দেব? ভয় ছিল না, কিন্তু ভরসাও যেন ক্রমশ কমে আসছিল।
যেটা জুয়েলের মধ্যে সবচেয়ে স্থূলকায় সেটাকে এবার তিনি দাঁতের মধ্যে চাপলেন, দাঁতে বসে কিনা দেখবার জন্যই হয়তোবা, কিন্তু দন্তস্ফুট করতে না পেরে সেটাকে ছেড়ে ঘড়ির মাথার দিকের দম দেবার গোলাকার চাবিটাকে মুখের মধ্যে পুরলেন। তারপর একটু পরেই কটাস করে উঠল। ওটার মেরামত সমাধা হয়েছে বুঝতে পারলাম। তারপর সমস্ত টুকরো টাকরা এক করে ঘড়ির অন্তঃপুরে রেখে তলাকার ডালাটা চেপে বন্ধ করতে গেলেন, কিন্তু ডালা তাতে বসবে কেন? সে উঁচু হয়ে রইল। উপরের ডালাটা আগেই ভেঙেছিল, এবার সেটাকে হাতে নিয়ে আমাকে বললেন, আঠার পাত্রটা এগিয়ে দিন তো, দেখি এটাকে একবার। অত্যন্ত নিরুৎসাহে গামপটটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, তিনি আঠার সহায়তায় যথেষ্ট সংগ্রাম করলেন, কিন্তু তার যৎপরনাস্তি চেষ্টা সমস্ত ব্যর্থ হলো। আঠায় কখনো ও জিনিস আটকানো যায়? তখন সবগুলো মুঠোয় করে নিয়ে আমার দিকে প্রসারিত করলেন। এই নিন আপনার ঘড়ি। আমি অবাক হয়ে এতক্ষণ দেখছিলাম। বললাম, হ্যাঁ, কি হলো মশাই? তিনি শান্ত কণ্ঠে জবাব দিলেন, কেন, মেরামত করে দিয়েছি তো। বাবার কাছ থেকে বাগানো দামি ঘুড়িটার এই দফা রফা দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। আরে দূর, এই বুঝি মেরামত করা? আপনি ঘড়ির যদি কিছু জানেন না তবে হাত দিতে গেলেন কেন? কেন, কি ক্ষতি হয়েছে? তাছাড়া আমারও এই প্রথম চেষ্টা। হ্যাঁ। আমি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম। তারপর বললাম, ও, আমার প্রথম লেখা বলেই এটা আপনার পছন্দ হয়নি? তাই বললে পারতেন, ঘড়ি ভেঙে এ কথা বলা কেন? আমার চোখ ফেটে জল বেরুবার মতো হলো, কিন্তু অবাঞ্ছিত অশ্রু কোনো রকমের সংবরণ করে এমনকি খানিকটা হেসেই অবশেষে বললাম, কাল না হয় আরেকটা নতুন গল্প লিখে আনবো, সেটা আপনার পছন্দ হবে। চেষ্টা করলেই আমি লিখতে পারি। হ্যাঁ। বেশ, আসবেন, কিন্তু ওই সঙ্গে আর একটা নতুন ঘড়িও আনবেন মনে করে। আমাদের দুজনেরই শিক্ষা হবে তাতে। আপনারও লেখার হাত পাকবে আর আমিও ঘড়ি সম্বন্ধে পরিপক্কতা লাভ করব। হ্যাঁ, বেশ, আসুন। পরের দিন মরিয়া হয়েই গেলাম এবং ঘড়িয়া না হই। এবার আর গল্প না, তিনটে ছোট ছোট কবিতা, শিম, বেগুন আর বরবটির উপরে। আমাকে দেখেই সম্পাদক অভ্যর্থনা করলেন। এই যে এসেছেন, বেশ। এক ঘড়ি আছে তো সঙ্গে? আমি দমলাম না। দেখুন, এবারে একেবারে অন্য ধরনের লিখেছি। লেখাগুলো সময় উপযোগী, এমনকি সব সময়ের উপযোগী। এবং যদি অনুমতি করেন তাহলে একথাও বলতে সাহস করি যে আপনার কাগজের উপযুক্তও বটে। আপনি যদি অনুগ্রহ। ধৈর্য, উৎসাহ, তিতিক্ষা। আরও খানিকটা মুখস্থ করে আনা ছিল, কিন্তু ভদ্রলোক আমার আবৃত্তিতে বাধা দিলেন। এই সব গুণ আপনার আছে দেখছি। পারবেন আপনি, কিন্তু আমাদের মুশকিল কি জানেন? বড় লেখকেরই বড় লেখা কেবল আমরা ছাপতে পারি। প্রবন্ধের শেষে বা তলার দিকে দেওয়া চলে এমন ছোট ছোট চুকরা চাকরা যদি আপনার কিছু থাকে, তাহলে বরং এই ধরুন 4 লাইনের কবিতা, হ্যাঁ, কিংবা কৌতুককণা। আমি তার মুখের কথা কেড়ে নিয়ে বললাম, হ্যাঁ, কবিতা কবিতা এনেছি এবার। হ্যাঁ, পড়ে দেখুন আপনি, রবীন্দ্রনাথের পর এমন কবিতা কেউ লিখেছে কিনা সন্দেহ। তাই? হ্যাঁ। দেখি দেখি। তিনি কবিতা 3 পিস হাতে নিলেন এবং পড়তে শুরু করে দিলেন। সীম, সীমের মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। বাহ 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 বাহ, বেড়ে হয়েছে। আপনি বুঝি সীমের ভক্ত? শিম খেয়ে থাকেন খুব? হ্যাঁ, অত্যন্ত ভালো জিনিস, যথেষ্ট ভিটামিন। শিম আমি খাই নে, বরং অখাদ্যই মনে করি। তবে হ্যাঁ, এই কবিতাটা লিখতে হিমশিম খেয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো চলবে। খাসা কবিতা লেখেন আপনি। বরবটির সঙ্গে চটপটির মিলটা মন্দ না, তুলনাটাও ভালো। তা এক কাজ করলে হয়তো। অকস্মাৎ তিনি যেন গভীর চিন্তায় আচ্ছন্ন হলেন।
দেখুন, ভিটামিনের কাগজ বটে, কিন্তু ভিটামিন আমরা খুবই কম খাই। কলা বাদ দিয়ে কলার খোসা কিংবা শাঁস বাদ দিয়ে আলুর খোসা সারাংশ প্রায়ই খাওয়া হয়ে ওঠে না। এই জন্য মাস কয়েক থেকে বেরিতে ভুগতে হচ্ছে। তা আপনি যদি... তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হ্যাঁ, পারবো, খুব পারবো। ঝুড়ি ঝুড়ি কলার খোসা আপনাকে জোগাড় করে দেবো, কিন্তু ওই কলার খোসা তো কিনতে পাওয়া যায় না, কলার দামটা আপনিই দেবেন। কলাগুলো আমি না হয় খেয়ে কষ্টে শিষ্টে, যদিও অনুপকারী, তবুও বেরি না হওয়া পর্যন্ত খেতে তো বাধা নেই। হ্যাঁ, পারবো। আরে না না, সে কথা নয়। ওরে বাবা, বলছি কি, আমি 3 মাসে ছুটি নিয়ে ঘাটশিলায় হাওয়া বদলাতে যেতাম। আপনি যদি সেই সময়ে আমার কাজটা চালাতেন। এবার আমি আকাশ থেকে পড়লাম যেন। তা লিখতে না জানলেও কাগজ চালানো যায়। লেখক হওয়ার চেয়ে সম্পাদক হওয়া সোজা। আপনার সঙ্গে আমার এই চুক্তি থাকবে, আপনাকে নামজাদা লেখকদের তালিকা দিয়ে যাব। তাদের লেখা আপনি চোখ বুজে চালিয়ে দেবেন, কেবল কপি টপি মিলিয়ে প্রুফটা দেখে নিলেই হলো। এইবার সেই সব লেখার শেষ পাতায় তলায় যা একটু জায়গা পড়ে থাকবে, সেখানে এই ধরনের ছোট ছোট কবিতা আপনি ছাপতে পারবেন, তাতে আমার আপত্তি নেই। এই রকম কবিতা, কৃষি কবিতা, ওলকপি, গোল আলু, এই শকরকন্দ, যার সম্বন্ধে খুশি লিখতে পারেন। বলাই বাহুল্য, আমাকে রাজি করতে ভদ্রলোককে মোটেই বেগ পেতে হলো না। সহজেই আমি সম্মত হলাম। এ যেন আমার হাতে স্বর্গ পাওয়া, গাছে না উঠতেই এক কাঁদি। সম্পাদক স্বীকার করতে এসে সম্পাদক কথা স্বীকার। তোমাদের মধ্যে খুব কম লেখকেরই এমন সৌভাগ্য হয়েছে বলে আমার মনে হয়। সম্পাদনা কাজের গোড়াতেই এক জোড়া চশমা কিনে ফেললাম। ফাউন্টেন পেন তো ছিলই, অতঃপর সমস্ত জিনিসটাই পরিপাটি রকমের নিখুঁত হলো। কলম বাগিয়ে কৃষিতত্ত্বের সম্পাদকীয় লিখতে শুরু করলাম। যদিও সম্পাদকীয় লেখার জন্যে গুণাক্ষরেও কোনো অনুরোধ ছিল না সম্পাদকের, কিন্তু ওটা বাদ দিলে সম্পাদকতা করার কোনো মানেই হয় না আমার মতে। অতএব লিখলাম। আমাদের দেশে ভদ্রলোকদের মধ্যে কৃষি সম্বন্ধে দারুণ অজ্ঞতা দেখা যায়। এমনকি অনেকের এরকম ধারণা আছে যে এই সব যে তক্তা আমরা দেখতে পাই, দরজা, জানালা, কড়িবর্গা, পেন্সিল, তক্তাপোষে যেসব কাঠ সাধারণত দেখতে পাওয়া যায়, তা সমস্ত ধান গাছের। এটা অতীব শোচনীয়। তারা শুনলে অবাক হয়ে যাবেন যে ওগুলো ধান তো নয়ই, বরঞ্চ পাট গাছের বলা যেতে পারে। অবশ্য পাট গাছ ছাড়াও কাঠ জন্মায়। আম, জাম, কাঁঠাল, কদবেল ইত্যাদি বৃক্ষেরাও তক্তাদান করে থাকে, কিন্তু নৌকার পাটাতনে যে কাঠ ব্যবহৃত হয় তা কেবলমাত্র পাটের। ইত্যাদি। এইভাবে এক টানা প্রায় 2.5 পাতা কৃষিতত্ত্ব। কাগজ বেরোতে না বেরোতে আমার সম্পাদকতার ফল প্রত্যক্ষ করা গেল। মোটে 500 করে আমাদের ছাপা হতো, কিন্তু 500 কাগজ বাজারে পড়তেই পেল না। সকাল থেকে প্রেস চালিয়ে 7 গুণ ছেপেও অনেক হকারকে শেষে ক্ষুণ্ণ মনে এবং শূন্য হাতে ফিরিয়ে দিতে হলো। সন্ধ্যার পরে যখন অফিস থেকে বেরুলাম, দেখলাম একদল লোক আর বালক সামনের রাস্তায় জড়ো হয়েছে। আমাকে দেখেই তারা তৎক্ষণাৎ ফাঁকা হয়ে আমার পথ করে দিল। 2-1জনকে যেন বলতেও শুনলাম, ইনি। স্বভাবতই খুব খুশি হয়ে গেলাম, না হব কেন। পরদিনও অফিসের সামনে সেই রকম লোকের ভিড়। দল পাকিয়ে 2-4 জন করে এখানে ওখানে ছড়িয়ে রাস্তার এধারে ওধারে, দূরে সুদূরে, প্রায় সমস্ত জায়গাটা জুড়েই ব্যক্তিবর্গ। সবাই বেশ আগ্রহের সঙ্গে আমাকে লক্ষ্য করছে। তাদের কৌতূহলের পাত্র যে আমি বুঝতে পারলাম বেশ, এবং পেরে আত্মপ্রসাদ হতে লাগলো। আমি কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে জনতা বিচলিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ছিল। আমি দ্বিধাবোধ করার আগেই মণ্ডলীরা দ্বিধাগ্রস্ত হয়ে আমার পথ পরিষ্কার করে দিচ্ছিল। একজন বলে উঠল, ওর চোখের দিকে তাকাও, কিরকম চোখ দেখেছো? আমি যে ওদের লক্ষ্য এটা যেন লক্ষ্য করছি না, এই রকম একটা ভাব দেখাচ্ছিলাম। কিন্তু সত্যি বলতে কি, মনে মনে বেশ পুলক সঞ্চার হচ্ছিল আমার। ভাবলাম এ সম্বন্ধে লম্বা চওড়া বর্ণনা দিয়ে আজই বড়দাকে একখানা চিঠি ছেড়ে দেবো।
এ বাবা! দরজা ঠেলে আপিস ঘরে ঢুকতেই দেখলাম দুজন গ্রাম্য গোছের লোক আমার চেয়ার এবং টেবিল ভাগাভাগি করে বসে আছে। বসার কায়দা দেখলে মনে হয় লাঙল ঠেলাই ওদের পেশা। আমাকে দেখেই তারা তটস্থ হয়ে উঠল। এই চ। মুহূর্তের জন্য যেন তাদের লজ্জায় ক্রিয়মান বলে আমার বোধ হলো, কিন্তু পর মুহূর্তেই তাদের আর দেখতে পেলাম না। ওধারের জানলা টপকে ততক্ষণে তারা সটকেছে। আপিস ঘরে যাতায়াতের অমন দরজা থাকতে তা না ব্যবহার করে অপ্রশস্ত জানলাই বা তারা কেন পছন্দ করলো, এই অদ্ভুত কাণ্ডের মাথামুন্ডু নির্ণয়ে মাথা ঘামাচ্ছি এমন সময়ে একজন প্রৌঢ় ভদ্রলোক সযত্ন লালিত ছড়ি হস্তে আমার সম্মুখে আবির্ভূত হলেন। তার দাড়ির চাকচিক্য দৃষ্টি আকর্ষণ করার মতো। চেয়ারে ছড়ির ঠেসান দিয়ে দাড়িকে হস্তগত করে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি ওই নতুন সম্পাদক? আমি জানালাম তার অনুমান যথার্থ। আপনি কি এর আগে কোনো কৃষি কাগজে সম্পাদনা করেছেন? আমি বললাম, আজ্ঞে না, এই আমার প্রথম চেষ্টা। তাই সম্ভব। হাতে কলমে কৃষিকাজের কোনো অভিজ্ঞতা আছে আপনার? একদম না, স্বীকার করলাম আমি। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। এই 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 সম্পাদকীয়টা আপনার লেখা নয় কি? আমি ঘাড় নাড়লাম। আজ্ঞে, এটাও আপনি ঠিক ধরেছেন। আমার আন্দাজ ঠিক। এই যে বলে তিনি পড়তে শুরু করলেন। মূল জিনিসটা পাড়ার সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কখনোই টেনে ছেঁড়া উচিত নয়, ওতে মূলর ক্ষতি হয়। আচ্ছা, তারপরে তার চেয়ে বরং একটা ছেলেকে গাছে ওপরে পাঠিয়ে দিয়ে ডালপালা নাড়তে দিলে ভালো হয়। খুব কষে নাড়া দরকার। ঝাঁকি পেলেই টপাটপ মূলবৃষ্টি হবে, তখন কুড়িয়ে নিয়ে ঝাঁকা ভরো। এর মানে কি আমি জানতে চাই। কেন? এর মানে তো স্পষ্ট। বৃদ্ধ ব্যক্তির বোধশক্তিহীনতা দেখে আমি হতবাক হলাম। আপনি কি জানেন কত হাজার, কত লাখ লাখ মূলো অর্ধপক্ক অবস্থায় টেনে ছিঁড়ে নষ্ট করা হয় আমাদের দেশে? মূলো নষ্ট হলে কার যায় আসে, তাই না? হ্যাঁ, কেবল যে তাতে মূলরই অপকার করা হয় তা নয়, আমাদেরও ক্ষতি তাতে, দেশেরই তাতে সর্বনাশ। তার হিসেব রাখেন? তার চেয়ে যদি মূলকে গাছেই পাকতে দেওয়া হতো এবং তারপর একটা ছেলেকে গাছের ওপরে। নিকুচি করেছে গাছের। মূলো গাছেই জন্মায় না। কি, গাছে জন্মায় না? হ্যাঁ, অসম্ভব। এও কখনো হতে পারে? মানুষ ছাড়া সবকিছুই গাছে জন্মায়, এমনকি বাঁদর পর্যন্ত। ভদ্রলোকের মুখ বিকৃতি দেখে বুঝলাম বিরক্তির তিনি চরম সীমায়। রেগে কৃষিতত্ত্বখানা ছিঁড়ে কুচি কুচি করে ফু দিয়ে ঘরময় উড়িয়ে দিলেন। তারপরে নিজের ছড়িতে হস্তক্ষেপ করলেন। আমি শঙ্কিত হলাম, লোকটা মারবে নাকি? কিন্তু না, আমাকে ছাড়া টেবিল, চেয়ার, দেরাজ, আলমারি, ঘরের সব কিছু ছড়ি পেটা করে অনেক কিছু ভেঙে চুরে অনেকটা শান্ত হয়ে অবশেষে সশব্দে দরজা ধাক্কা মেরে তিনি সবেগে বেরিয়ে গেলেন। উফ, লোকটা কোনো স্কুলের মাস্টার নয় তো? আমি অবাক হলাম। ভদ্রলোক ভারী চটে গেলেন তা তো স্পষ্টই, কিন্তু কেন যে কি সম্বন্ধে তার এত অসন্তোষ তা কিছুতে বুঝতে পারলাম না। এই দুর্ঘটনার একটু পরেই আগামী সপ্তাহের সম্পাদকীয় লেখবার জন্য সুবিধে মতো জাঁকিয়ে বসেছি, এমন সময় দরজা ফাঁক করে কে যেন উঁকি মারল। যারা জানলা পথে পালিয়েছিল সেই চোষ্য রাজাদের একজন নাকি? কিন্তু না, নিরীক্ষণ করে দেখলাম বিশ্রী চেহারার জনৈক বদখত লোকটা ঘরে ঢুকেই যেন কাঠের পুতুল হয়ে গেল। ঠোঁটে আঙুল চেপে ঘাড় বেঁকিয়ে কুঁজো হয়ে কি যেন শোনবার চেষ্টা করলো। কোথাও শব্দমাত্র ছিল না, তথাপি সে শুনতে লাগলো। তবু কোনো শব্দ নেই। তারপরে অতি সন্তর্পণে দরজা ভেজিয়ে পা টিপে টিপে আমার কাছাকাছি এগিয়ে এসে সুতীব্র ঔৎসুকে আমাকে দেখতে লাগলো। কিছুক্ষণ এক্কেবারে নিষ্পলক। তারপরেই কোটের বোতাম খুলে হৃদয়ের অভ্যন্তর থেকে একখণ্ড কৃষিতত্ত্ব বার করলো। এই যে তুমি লিখেছো তো? হ্যাঁ, তুমি লিখেছো তো?
পড়ো 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 পড়ো, এইখানে পড়ো তাড়াতাড়ি, আমার ভারী কষ্ট হচ্ছে আমার, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো। আমি পড়তে শুরু করলাম। মূল মূলোর বেলা যেরকম মূলোর বেলা যেরকম আলুর বেলা সেরকম করা চলবে না। গাছ ঝাঁকি দিয়ে পারলে আলুরা চোট খায়, এই কারণেই আলু পচে আর তাতে পোকা ধরে। আলুগুলোকে গাছে বাড়তে দিতে হবে, যতদূর খুশি সে বাড়ুক। এরকম সুযোগ দিলে এক একটা আলুকে তরমুজের মতো বড় হতে দেখা গেছে, অবশ্য বিলেতেই। এদেশে আমরা আলু খেতেই শিখেছি, আলুর যত্ন নিতে শিখিনি। আলু যথেষ্ট বেড়ে উঠলে এক একটা করে আলাদা আলাদা ফজলি আমের মতন তাকে ঠুসি পাড়া করতে হবে। তবে পেঁয়াজ আমরা আঁকশি দিয়ে পাড়তে পারি, তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না। হ্যাঁ পড়ো পড়ো, তারপর তারপর। অনেকের ধারণা পেঁয়াজ গাছের ফল, বাস্তবিক কিন্তু তা নয়, বরং ওকে ফুল বলা যেতে পারে। ওর কোনো গন্ধ নেই, যা আছে কেবল দুর্গন্ধ। ওর খোসা ছাড়ানো মানেই ওর কোড়ক ছাড়ানো, এন্তার কোড়কর। পেঁয়াজেরই অপর নাম শতদল। হ্যাঁ, অতি প্রাচীনকালেও এ দেশে ফুলকপি ছিল, তার পরিচয় পাওয়া যায়। তবে তাকে আহার্যের মধ্যে তখন গণ্য করা হতো না। শাস্ত্রে বলেছে অলাবু ভক্ষণ নিষেধ, সেটা ফুলকপির সম্বন্ধেই। আর্যরা কপি খেতেন না, ওটা অনার্য হাতিদের খাদ্য ছিল। গজভুক্ত কপিত্থ, এই প্রবাদে তার প্রমাণ রয়েছে। হ্যাঁ, তারপর ওই বাতাবি লেবুর গাছে কমলা লেবুর ফলানোর সহজ উপায় হচ্ছে, ব্যাস ব্যাস, এতেই হবে এতেই হবে। আমি জানি আমার মাথা ঠিকই আছে, কেননা তুমি যা পড়লে আমিও ঠিক তাই পড়েছি, ওই কথাগুলোই। আমার উৎসাহী পাঠক উত্তেজিত হয়ে আমার পিঠ চাপড়াবার জন্য হাত বাড়ালো। অন্তত আজ সকালে তোমার কাগজ পড়ার আগে পর্যন্ত ওই ধারণাই আমার ছিল। যদিও আমার আত্মীয় স্বজনরা আমাকে সব নজরে নজরে রাখে, তবু এই ধারণা আমার প্রবল যে আমার মাথা ঠিকই আছে। তার সংশয় দূর করার জন্য আমি সায় দিলাম, নিশ্চয় নিশ্চয়, বরং অনেকের চেয়ে বেশি ঠিক, এই কথাই আমি বলবো। এই মাত্র একজন বুড়ো লোক, কিন্তু যাক সে কথা, লোকটাও সায় দিল। হ্যাঁ যাক যাক যাক, তবে আজ সকালে তোমার কাগজ পড়ে সে ধারণা আমার টলেছে। এখন আমি বিশ্বাস করি যে সত্যি সত্যি আমার মাথা খারাপ, আর এই বিশ্বাস হওয়ার সঙ্গে সঙ্গে আমি এক দারুণ চিৎকার ছেড়েছি। নিশ্চয়ই তুমি এখানে বসে তা শুনতে পেয়েছো? হ্যাঁ না না তো। আমি ঘাড় নাড়লাম, কিন্তু আমার অস্বীকারোক্তিতে সে আমল দিল না। নিশ্চয়ই পেয়েছো। হ্যাঁ, 2 মাইল দূর থেকে তা শোনা যাবে। সেই চিৎকার ছেড়ে এই লাঠি নিয়ে আমি বেরিয়েছি। কাউকে খুন না করা পর্যন্ত স্বস্তি হচ্ছে না, হচ্ছে না হচ্ছে না। তুমি বুঝতে পারছো আমার মাথার যা অবস্থা, তাতে একদিন না একদিন কাউকে না কাউকে খুন আমাকে করতেই হবে। তবে আজই তা শুরু করা যাক না কেন? হ্যাঁ, কি জবাব দেব ভেবে পেলাম না। একটা অজানা আশঙ্কায় বুকটা দূর দূর করতে থাকলো। বেরুবার আগে আরেকবার তোমার প্যারাগুলো পড়লাম, সত্যি আমি পাগল কিনা নিশ্চিন্ত হওয়ার জন্য। তারপর ওখানেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় যাকে পেয়েছি তাকেই ধরে ঠেঙ্গিয়েছি। অনেকে খোঁড়া হয়েছে, অনেকের মাথা ভেঙেছে। সব শুদ্ধ কতজন হতাহত বলতে পারবো না, তবে একজনকে জানি, সে গাছের উপরে উঠে বসে আছে জল দিঘির ধারে। আমি ইচ্ছে করলেই তাকে পেড়ে আনতে পারবো। এই পথ দিয়ে যেতে যেতে মনে হলো তোমার সঙ্গে একবার মোলাকাত করে যাই। হৃদকম্পের কারণ এতক্ষণে আমি বুঝতে পারলাম, কিন্তু বোঝার সঙ্গে সঙ্গে হৃদকম্প একেবারেই বন্ধ হবার জোগাড় হলো জানো। আমি কিন্তু তোমায় সত্যি বলছি যে লোকটা কাছে চেপে আছে তার কপাল ভালো। এতক্ষণ তো তবু বেঁচে আছে বেচারা, ওকে খুন করে আসাই উচিত ছিল আমার। যাক, ফেরার পথে ওর সঙ্গে বোঝাপড়া হবে। এখন তাহলে আসি। লোকটা চলে গেলে ঘাম দিয়ে আমার জ্বর ছাড়লো, কিন্তু এতগুলো লোক যে আমার লেখার জন্যই খুন জখম হয়েছে, হাত পা হারিয়েছে, এবং একজন গোলদিঘির ধারে এখনো গাছে চেপে বসে আছে, এই সব ভেবে মনটা ভারী খারাপ হয়ে গেল। কিন্তু অচিরেই সেই সব দুশ্চিন্তা দূর হলো, কেননা কৃষিতত্ত্বের 8 পৌড়ে সম্পাদক অপ্রত্যাশিত রূপে প্রবেশ করলেন। সম্পাদকের মুখ গম্ভীর, বিষণ্ণ, বিলম্বিত,
চেঞ্জে গিয়ে অবিলম্বে ফিরে আসার জন্যই বোধহয়। আমরা দুজনেই চুপচাপ। অনেকক্ষণ পরে একটি মাত্র কথা তিনি বললেন, তুমি আমার কাগজের সর্বনাশ করেছো। আমি বললাম, কেন? কাটতি তো অনেক বেড়েছে। হ্যাঁ, কাগজ বহুত কেটেছে আমি জানি, কিন্তু আমার মাথাটাও কাটা গেছে সেই সঙ্গে। তারপরে দাড়িওয়ালা ভদ্রলোকের কীর্তিকলাপ তার দৃষ্টিগোচর হলো। চারিদিকে ভাঙা চোড়া দেখে তিনি নিজেও যেন ভেঙে পড়লেন। সত্যিই বড় দুঃখের বিষয়, বড়ই দুঃখের বিষয়। কৃষিতত্ত্বের সুনামের যে হানি হলো, যে বদনাম হলো, তা বোধহয় আর ঘুচবে না। অবশ্যই কাগজের এত বেশি বিক্রি এর আগে কোনোদিনও হয়নি, বা এমনভাবে নাম ডাকও চারধারে ছড়িয়ে পড়েনি। কিন্তু পাগলামির জন্য বিখ্যাত হয়ে কি লাভ? একবার জানলা দিয়ে উকি মেরে দেখো দেখি, চারধারে কিরকম ভিড়, কিরকম শোরগোল। তারা সবাই দাঁড়িয়ে আছে কেন জানো? তোমাকে দেখবার জন্য। তাদের ধারণা তুমি বদ্ধ পাগল। তাদের দোষ কি? যে তোমার সম্পাদকীয় পড়বে তারই ওই ধারণা বদ্ধমূল হবে। তুমি যে চাষবাসের সম্বন্ধে বিন্দু বিসর্গও জানো তা তো মনে হয় না। কপি আর কপিত্থ যে এক জিনিস, এ কথা কে বললে তোমায়? গোল আলুর সম্বন্ধে তুমি যে গবেষণা করেছো, মূলত চাষের যে আমূল পরিবর্তন আনতে চেয়েছো, সে সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নেই। তুমি লিখেছো শামুক অতি উৎকৃষ্ট সার, কিন্তু তাদের ধরা অতি শক্ত। মোটেই তা নয়। শামুক মোটেই সারবান নয়, এবং তাদের দ্রুতগতির কথা এই প্রথম জানা গেল। আর কচ্ছপেরা সঙ্গীত প্রিয়। হ্যাঁ, রাগরাগিনীর সম্মুখে তারা মৌনী হয়ে থাকে, সেটা তাদের মৌন সম্মতির লক্ষণ। তোমার এই মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক। কচ্ছপদের সুরবোধের কোনো পরিচয় এ পর্যন্ত পাওয়া যায়নি। এমনি ওরা চুপচাপ থাকে, মৌনী হয়ে থাকাটাই ওদের স্বভাব। আপত্তি না করলেও জমি তারা চষবে না, তারা তো বলদ নয়। তুমি যে লিখেছো ঘোড়া মুখ ঘোড়ার খাদ্য, আর কলার বিচি থেকেই কলাই হয়, তার ধাক্কা সামলাতে আমার কাগজ উঠে না গেলে বাঁচি। গাছের ডাল আর ছোলার ডালের মধ্যে যে প্রভেদ আছে, 1.5 পাতা খরচ করে তা তো বোঝাবার কোনো দরকার ছিল না। কেবল তুমি ছাড়া আর সবাই জানে, সবাই। যাক, যা হবার হয়েছে, এখন তুমি বিদায় নাও। তোমাকে আর সম্পাদকতা করতে হবে না। আমার আর বায়ু পরিবর্তনের কাজ নেই। ঘাটশিলায় গিয়েই আমাকে দৌড়ে আসতে হয়েছে। তোমার পাঠানো কাগজের কপি পেয়ে অবধি আমার দুশ্চিন্তার শেষ ছিল না। পরের সপ্তাহে আবার তুমি কি গবেষণা করে বসবে, সেই ভয়ই আমার বুক কেঁপেছে। বাবারে বাবারে বাবারে, বিড়ম্বনা আর কাকে বলে! যখনই তোমার ঘোষণার কথা ভেবেছি, জামরুল আর গোলাপ জাম কি করে একই গাছে ফলানো হয়, এই পরের সংখ্যাতেই তুমি তার উপায় বলে দেবে, তখন থেকেই নাওয়া খাওয়া আমার মাথায় উঠেছে। বেরিবেরিতে প্রাণ যায় সেও ভালো। তখনই আমি কলকাতার টিকিট কিনে গাড়িতে চেপেছি। উফ! এতখানি বক্তৃতার পর ভদ্রলোক একটা দারুণ দীর্ঘশ্বাস মোচন করলেন। ওরই কাগজের কাটতি আর খ্যাতি বাড়িয়ে দিলাম, আয়ও বেড়ে গেল কত, অথচ উনি আমাকে গালমন্দ করছেন। ভদ্রলোকের নেমক হারামি দেখে আমার মেজাজ বিগড়ে গেল। অতএব শেষ বিদায় নেওয়ার আগে আমিই বা ক্ষান্ত হই কেন? আমার বক্তব্য আমিও বলে যাব, এত খাতির কিসের? বেশ 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 বেশ, আমার কথাটাও শুনুন। তবে আপনার কোনো কাণ্ড জ্ঞানী নেই। আপনি একটি আস্ত বাঁধাকপি। হ্যাঁ, এরকম অনুদার মন্তব্য আমাকে কোনোদিন শুনতে হবে আমি কল্পনাও করিনি। আর কাগজের সম্পাদক হতে হলে কোনো কিছু জানতে হয়, তাও আমি এই প্রথম জানলাম। এতদিন তো দেখে আসছি যারা বই লিখতে পারে না তারাই ফুটবল খেলা দেখতে যায়। আপনি নিতান্তই শালগম, তাই এ কথা বুঝতে আপনার বেগ পেতে হচ্ছে। যদি নেহাত ভূমিকুষ্মাণ্ড না হতেন তাহলে অবশ্য বুঝতেন যে কৃষিতত্ত্বের কি উন্নতি আর আপনার কতখানি উপকার আমি করেছি। আমার গায়ের জোর থাকলে আপনার মতো গাজরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম। কি আর বলবো আপনাকে, পালং শাক, পানফল, তালশাঁস, যা খুশি বলা যায়। আপনাকে পাতিলেবু বললে পাতিলেবুর অপমান করা হয়। দম নেবার জন্যে আমাকে একটু থামতে হলো। গায়ের ঝাল মিটিয়ে গালাগালের শোধ তুললাম, কিন্তু ভদ্রলোক একেবারে নির্বাক। আবার আরম্ভ করলাম আমি। হ্যাঁ, একথা সত্যি, সম্পাদক হবার জন্য আমি জন্মাইনি। যারা সৃষ্টি করে, ঠিক আছে, যারা সৃষ্টি করে, আমি তাদেরই একজন। আমি হচ্ছি লেখক।
এই 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 ভুঁইফোড় কাগজের সম্পাদক হয় কারা? আপনার মতো লোক, হ্যাঁ, আপনার মতো লোক, যারা নিতান্তই টমেটো, সাধারণত যারা কবিতা লিখতে পারে না। আপনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন তাতে আর এক মুহূর্ত এখানে থাকতে আমার রুচি নেই। এই দণ্ডেই সম্পাদকগিরিতে আমি ইস্তফা দিচ্ছি। হ্যাঁ, চাষাড়ে কাগজের সম্পাদকের কাছে ভদ্রতা আশা করাই বাতুলতা। ঘড়ির দুর্দশা দেখেই আমার শিক্ষা হওয়া উচিত ছিল। যাবো তো আমি নিশ্চয়ই, কিন্তু জানবেন আমার কর্তব্য আমি করে গেছি। যা চুক্তি ছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছি আমি। বলেছিলাম আপনার কাগজ সর্বশ্রেণীর পাঠ্য করে তুলবো, তা আমি করেছিও। বলেছিলাম আপনার কাগজের 20,000 গ্রাহক করে দেবো, যদি আর 2 সপ্তাহ সময় পেতাম তাও আমি করতে পারতাম। এখনই আপনার পাঠক কারা? কোনো চাষের কাগজের বরাতে যা কোনো দিন জোটেনি সেই সব লোক আপনার কাগজের পাঠক। যত উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মুক্তার, হাইকোর্টের জজ, কলেজের প্রফেসর, যত সব সম্ভ্রান্ত ব্যক্তি, একজনও চাষা নেই ওর ভেতর। যত চাষা গ্রাহক ছিল তারা সবাই চিঠি লিখে কাগজ ছেড়ে দিয়েছে। ওই দেখুন টেবিলের উপর চিঠির কাদা, ওই দেখুন। কিন্তু আপনি এমনই চাল কুমড়ো যে 500 মুখ্য চাষার জন্য আপনি 20,000 উচ্চ শিক্ষিত গ্রাহক হারালেন। এতে আপনারই ক্ষতি হলো, আমার আর কি। আমি চললাম ওলকপি। নোটে গাছতলার গল্পে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প আমার সম্পাদক শিকার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টসে আমাদের জানান এবং শেয়ার করে নিন আপনার কাছের মানুষদের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও গল্প আসবে, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। ভালো থাকবেন, নমস্কার।